আজকের ক্লাসে আমরা বিবিকুণ্ডু টেস্ট পেপার থেকে অ্যাকাউন্টেন্সি বা হিসাবশাস্ত্রের মডেল সেট 1 নিয়ে আলোচনা করব। প্রথমেই তোমাদের বলে রাখি, এরকম সেট যদি পরীক্ষায় চলে আসে 12 নম্বর তোলা কিন্তু তোমাদের পক্ষে কঠিন হয়ে যাবে। কেন বলছি সেটা জানার জন্য তোমাদেরকে কিন্তু শেষ পর্যন্ত দেখতে হবে। আর এই যে সেটের 40টা প্রশ্ন আছে, ইংরেজিতে থাকলেও বাংলাতে তোমাদের খুব সহজভাবে কিভাবে সমাধান করবে এবং তার সংক্ষিপ্ত কি ট্রিক লাগাবে সেগুলো সব আলোচনা করে দেবো। উইদাউট ক্যালকুলেটারে কিভাবে সহজে অঙ্ক করা যায় সেগুলো নিয়ে এই ক্লাসে আলোচনা করব। তো চলো ক্লাসটা শুরু করছি। তার আগে তোমাদের জানিয়ে দিই, যারা চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, কারণ আগামী দিনে অ্যাকাউন্টেন্সি, বিজনেস স্টাডিজ, ইকোনমিক্স, কস্টিং, মডেল সেট, মক টেস্ট এই চ্যানেলেই কিন্তু আসবে সমস্ত টেস্ট পেপার থেকে। প্রথম প্রশ্ন যেটা, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ ফিউচার অফ পার্টনারশিপ? অংশীদারি কারবারের কোনটা বৈশিষ্ট্য নয়? তোমার উত্তর হবে অপশান ডি, বিজনেস ইজ ক্যারিড অন বাই অল দ্য পার্টনার্স। সমস্ত অংশীদারদের দ্বারা কারবারকে পরিচালনা করা। কেন? কারণ অংশীদারি কারবারে আমরা দেখি যে একজন বা দুজন অংশীদার বাকি সকলের হয়ে কারবার পরিচালনা করে, সকলে কারবার পরিচালনা করে না। 2, দ্য রিটেন ডকুমেন্টস হুইচ কন্টেন্টস দ্য টার্ম অফ অ্যাগ্রিমেন্ট অফ পার্টনারশিপ ইজ নন অ্যাজ। অংশীদারি কারবারে অংশীদারদের মধ্যে যে চুক্তি থাকে, মানে যেই দলিলে সমস্ত কিছু শর্তগুলো লেখা থাকে, তাকে কি বলা হয়? উত্তর হচ্ছে অংশীদারি চুক্তিপত্র বা পার্টনারশিপ ডিড। দেখো 3-তে একটা অঙ্ক তোমার দিয়েছে, রিতম ইজ এ পার্টনার ইন এ ফার্ম, হি হ্যাজ উইথড্রন দ্য ফলোয়িং অ্যামাউন্ট ডিউরিং দ্য ইয়ার এন্ডেড 31 মার্চ 2025। তাহলে রিতম হচ্ছে একজন অংশীদার, সে কিছু কিছু করে টাকা কারবার থেকে তুলেছে। 5 মাসের 1 তারিখে তুলেছে 5,000 টাকা, 6 মাসের 30 তারিখে তুলেছে 8,000 টাকা, 8 মাসের 1 তারিখে তুলেছে 10,000 টাকা, 9 মাসের 30 তারিখে তুলেছে 6,000 টাকা, একই রকমভাবে 12 মাসে 31 তারিখে তুলেছে 12,000 টাকা, মার্চ মাসের শেষে 7,000 টাকা। দেখো এই যে ধরনের অঙ্ক, এই ধরনের অঙ্কগুলো বিনা ক্যালকুলেটারে তুমি কি 1-2 মিনিটের মধ্যে করতে পারবে? পারবে না। ঠিক আছে? আচ্ছা, এই অঙ্কের তুমি সমাধান কিভাবে করবে? প্রথম তোমাকে কি করতে হবে, কত সময় ধরে সুদ দিতে হবে সেই সুদটা গণনা করতে হবে। যেমন দেখো 5 মাসের 1 তারিখে যে টাকাটা তুলেছে সেটা 11 মাসের সুদ দিতে হবে, 8,000 টাকাটার ওপর 9 মাসের সুদ দিতে হবে, 10,000 টাকাটার ওপর 8 মাসের সুদ দিতে হবে। আচ্ছা, সুদের ইন্টারেস্ট রেট কত? 12%। তাহলে আমি এই যে অঙ্কটা দেখো পাশে কিন্তু করেছি, 3-এর অঙ্কটা। 3-এর অঙ্কটা কি করেছি দেখো, 5,000 টাকা গুণিতক 12/100 11 মাসের সুদ দিতে হবে, 8,000 টাকার 12/100 9 মাসের সুদ দিতে হবে, 10,000 টাকার 12/100 8 মাসের সুদ দিতে হবে, 6,000 টাকার 12/100 6 মাসের সুদ দিতে হবে, 12,000 টাকার 12/100 3 মাসের সুদ দিতে হবে, 7,000 টাকার 12/100 1 মাসের সুদ দিতে হবে না। কেন? কারণ বছরের শেষে টাকাটা তুলেছে। তাহলে তোমার টোটাল সুদ হচ্ছে, ইন্টারেস্ট টোটাল যোগ করলে 2,790। অপশান সি হচ্ছে তোমার সঠিক উত্তর। এই যে এত বড় অঙ্ক তোমাদের উইদাউট ক্যালকুলেটর কিন্তু করতে হবে। ঠিক আছে? তো এই ধরনের যদি তোমার ইন্টারেস্ট অন ড্রয়িং এসে যায় পরীক্ষায়, তো তোমাকে সবসময় খেয়াল রাখতে হবে মান্থ বা মাসটা গণনা করা। আচ্ছা, 4-এ দেখো আবার একটা অঙ্ক দিয়ে দিয়েছে, মানে এই যে সেটটা তোমরা পাবে, এই সেটটায় বেশিরভাগ অঙ্ক আছে এবং টাফ অঙ্ক আছে। ঠিক আছে? তো আমি তোমাদের সেইগুলো খুব ইজিভাবে তোমাদের করিয়ে দিচ্ছি। আজিম অ্যান্ড প্রিন্তিক আর পার্টনার শেয়ারিং প্রফিট অ্যান্ড লস রেশিও 5:4 উইথ ক্যাপিটাল 1,80,000 1,60,000। অজিম এবং প্রিন্তিক দুজন অংশীদার, তারা লাভ এবং ক্ষতি বন্টন করে 5:4 অনুপাতের। হোয়াট উইল বি দ্য শেয়ার অফ প্রফিট অফ আজিম অ্যান্ড প্রিন্তিক ইফ দ্য পার্টনারশিপ ডিড ইজ সাইলেন্ট? এখানে দেখো আমি একটা মার্কিং করেছি যে অংশীদারি চুক্তিপত্র নেই, কিসে নেই? অন ইন্টারেস্ট অন ক্যাপিটাল অ্যান্ড দ্য প্রফিট অফ দ্য ইয়ার 1,35,000। তাহলে ইন্টারেস্ট অন ক্যাপিটালের ওপর নিয়ে কোনো কিছু উল্লেখ করা নেই চুক্তিপত্রে। তাহলে ইজি জিনিস, তোমার ধরো ইন্টারেস্ট অন ক্যাপিটাল চুক্তিপত্রে যদি না থাকে তাহলে কেউ মূলধনের ওপর সুদ পাবে না। তাহলে 1,35,000 টাকাটাই ভাগ করবে। কিভাবে ভাগ করবে দেখো, আমি তোমাদের 4-এর অঙ্কটা করেছি। অজিম কত পাবে?
বা আজিম কত পাবে 1,35,000 গুণিতক 5-এর 9, আর প্রিন্তিক পাবে 1,35,000 4-এর 9। একটা হচ্ছে 75,000 আর একটা হচ্ছে 60,000। দেখো তুমি অপশান কিন্তু পাবে না, এখানে অপশান পাওয়া যাচ্ছে না, ঠিক আছে, কোনো অপশানই মিলছে না। একে তো অঙ্ক, তার উপর উইদাউট ক্যালকুলেটর, এবং অপশানে যদি গন্ডগোল থাকে তাহলে কিন্তু পরীক্ষার সময় মাথা গরম হয়ে যাবে, ঠিক আছে, এবং বাকি অঙ্কগুলোও তুমি মনোযোগ দিতে পারবে না। 5-এ পূজা অ্যান্ড ডলি আর টু পার্টনার্স ইন পার্টনারশিপ ফার্ম উইদাউট এনি অ্যাগ্রিমেন্ট। পূজা এবং ডলির মধ্যে কোনো চুক্তি নেই। পূজা হ্যাজ গিভেন লোন 1,00,000 টাকা টু দ্য ফার্ম অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার, লস ওয়াজ ইনকার্ড ইন দ্য বিজনেস, হাউ মাচ ইন্টারেস্ট টু বি পেইড টু পূজা। দেখো পূজা 1,00,000 টাকা লোন দিয়েছে, কোনো চুক্তিপত্র নেই, কারবারে লস হয়ে গেছে, কোনো অসুবিধা নেই, কারবারে লস হোক লাভ হোক, চুক্তিপত্র যদি না থাকে তাহলে লোনের ওপর বছরে 6% ইন্টারেস্ট দিতেই হবে। 1,00,000-এর 6% কত হবে তোমার? 6,000 টাকা। 6-তে দেখো আবার অঙ্ক। তাহলে এই যে সেটটা তোমরা করছো, এখানে শুধু তুমি দেখতে পাবে 40টার মধ্যে প্রায় 25+ ম্যাথ আছে শুধু, ঠিক আছে। তো কোনো টেনশন করার দরকার নেই, কিভাবে শর্টকাট ট্রিক লাগাবে, সংক্ষেপে কিভাবে করবে, 1-2 লাইনে কিভাবে করবে আমি তোমাদের ইজিভাবে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। শুধু একটু তোমাদেরকে খাতায় লিখে রাখতে হবে কষ্ট করে। অমিত এবং অর্পণ আর পার্টনার্স ইন এ পার্টনারশিপ উইদাউট এনি অ্যাগ্রিমেন্ট। একই রকম অমিত এবং অর্পণ দুজনেই অংশীদারি কারবারের অংশীদার, কিন্তু তাদের মধ্যে কোনো চুক্তি নেই। অর্পণ হ্যাজ গিভেন এ লোন 50,000 টু দ্য ফার্ম। অর্পণ 50,000 টাকা ফার্মকে লোন দিয়েছে। তাদের ক্যাপিটাল কত? 2,00,000 এবং 1,00,000। হোয়াট উইল বি দ্য শেয়ার অফ প্রফিট অফ দ্য পার্টনার্স হোয়েন প্রফিট অফ দ্য ফার্ম 90,000। বলছে 90,000 টাকা যখন প্রফিট হবে তাহলে অমিত এবং অর্পণ কত টাকা করে পাবে। দেখো 6-এর অঙ্কটা আমি কি করেছি, প্রফিট হয়েছে কারবারে 90,000 টাকা। আচ্ছা, ইন্টারেস্ট অন লোন কিছু বলা না থাকলেও 6% দিতে হবে। তাহলে 50,000 টাকা 6% লোন দেওয়ার পর পড়ে থাকছে কত? 87,000। এখন যেহেতু কোনো চুক্তিপত্র নেই তাহলে অমিত পাবে 87,000 টাকার অর্ধেক এবং অর্পণ পাবে 87,000 টাকার অর্ধেক। তাহলে এখানে কি হচ্ছে, দুজনেই 43,500 টাকা করে পাচ্ছে। অপশান ডি হচ্ছে তোমার সঠিক উত্তর। সাথে দেখো আবার ম্যাথ ক্যালকুলেশন। এ পার্টনার্স ডিউ 40,000 অ্যাট দ্য বিগিনিং অফ ইচ কোয়ার্টার। বলছে প্রতি কোয়ার্টারের প্রথমেই অংশীদাররা অর্থ তুলছে কত টাকা করে? 4,000 টাকা করে। আচ্ছা, কোয়ার্টার কত হয়? 3 মাসে একটা কোয়ার্টার হয়। প্রথম 3 মাসের শুরুতে, পরের 3 মাসের শুরুতে, পরের 3 মাসের শুরুতে, এইভাবে টাকা তুলছে 4,000 টাকা করে। কত পার্সেন্ট ইন্টারেস্ট? 10%। তাহলে তুমি কিভাবে অঙ্কটা করবে যে তোমার ইন্টারেস্ট অন ড্রয়িং কত হবে? 7-এরটা দেখো, 4,000 টাকা যদি করে প্রতি কোয়ার্টারে তোলে তাহলে টোটাল 4 বার টাকা তুলবে, 16,000 টাকা। এখন ইন্টারেস্ট বলেছে 10%, 10/100। আর তোমাকে এই যে 7.5/12 এই ফর্মুলাটা কিন্তু মনে রাখতে হবে যে প্রতি কোয়ার্টারের শুরুতে যদি টাকা তোলে তাহলে 7.5 মাসের জন্য সুদ গণনা করতে হয়। তাহলে এখানে তুমি ক্যালকুলেট করলে পাবে 1,000 টাকা, অর্থাৎ 1,000 টাকা হচ্ছে ইন্টারেস্ট অন ড্রয়িং। অপশান এ হয়ে যাবে তোমার সঠিক উত্তর। 8-এ দেখো আবার ম্যাথ ক্যালকুলেশন। নিট প্রফিট বিফোর চার্জিং এনি কমিশন অফ দ্য পার্টনারশিপ ফার্ম ইজ 55,000। তাহলে 55,000 টাকা হয়েছে কোনো কিছু দেওয়ার আগে নিট প্রফিট। ইসা ইজ টু গেট কমিশন 10% অফ দ্য নিট প্রফিট। বলছে এই নিট প্রফিটের 10% কমিশন পাবে। আর সাদিয়া ইজ টু গেট কমিশন অফ 10% অন দ্য নিট প্রফিট আফটার চার্জিং অল কমিশন। তাহলে সাদিয়া কত কমিশন পাবে? দেখো অঙ্কটা করেছি আমি। নিট প্রফিট কত? 55,000। ইসা পাচ্ছে 55,000 10%। কেন? এর আফটার চার্জিং বিফোর চার্জিং কিছু বলা নেই, শুধু বলেছে নিট প্রফিটের 10%। তাহলে 5,500 টাকা। এখন পড়ে আছে কত? তাহলে 49,500 টাকা। কিন্তু সাদিয়া কমিশন পাবে 10%, এর ক্ষেত্রে বলা রয়েছে আফটার চার্জিং। এবার আফটার চার্জিং কমিশন থাকলে আমরা কি করি? 10/110 করি। তাহলে 49,500 গুণিতক 10/110, 4,500 টাকা। তাহলে সাদিয়া কত টাকা পাচ্ছে? 4,500। দেখো অঙ্ক তুমি যদি করো 1-2 লাইনে হয়ে যাবে, কিন্তু তুমি যদি বুঝতে না পারো, ম্যাথ ক্যালকুলেশন করতে না পারো, ঠিক আছে, আর এই সেটটাতে তো প্রথমেই বলছি এরকম সেট যদি পড়ে যায় তোমার কিন্তু পরীক্ষায়, ঠিক আছে, খুবই তোমার চাপ হয়ে যাবে। তো সেই কারণে 1-2 এরকম সেট কিন্তু ভালোভাবে করে যাবে। তো এই যে মডেল সেট করাচ্ছি এটা কিন্তু খাতায় তোমার অবশ্যই থাকা দরকার, প্রতিটা অঙ্ক খাতায় থাকা দরকার, ঠিক আছে। 9, আন্ডার দ্য ফ্ল্যাকচুয়েটিং ক্যাপিটাল মেথড দ্য ব্যালেন্স ইন দ্য ক্যাপিটাল অ্যাকাউন্ট ফ্ল্যাকচুয়েটেড ফ্রম টাইম টু টাইম। বলছে পরিবর্তনশীল মূলধন পদ্ধতিতে মূলধন সময় সময় পরিবর্তন হয়, ঠিক। আচ্ছা, এরপরে কি বলেছে?
রিজন আন্ডার দ্য ফ্ল্যাকচুয়েটিং ক্যাপিটাল মেথড পরিবর্তনশীল পদ্ধতিতে অল দ্য অ্যাডজাস্টমেন্ট সাচ অ্যাজ শেয়ার অফ প্রফিট অ্যান্ড লস ইন্টারেস্ট অন ক্যাপিটাল ড্রয়িং ইন্টারেস্ট অন ড্রয়িং এক্সেট্রা রেকর্ডেড টু দ্য ডাইরেক্টলি ইন দ্য ক্যাপিটাল। হ্যাঁ, এটাই ঠিক, কারণ এই কারণেই তো ক্যাপিটাল তোমার চেঞ্জ হয়, যে ক্যাপিটাল অ্যাকাউন্টেই তুমি সব কিছু দিয়ে দাও। ইন্টারেস্ট অন ক্যাপিটাল, ড্রয়িং, ইন্টারেস্ট অন ড্রয়িং সব কিছু কোথায় চলে যায়? ক্যাপিটাল অ্যাকাউন্টে। আর যখন তুমি ফিক্সড মেথডে করবে তখন তোমাকে আলাদা করে একটা কারেন্ট অ্যাকাউন্ট খুলতে হয়, এখানে কারেন্ট অ্যাকাউন্ট খুলতে হয় না যেহেতু ফ্ল্যাকচুয়েটিং মেথড। তাহলে তোমার কি হচ্ছে, বোথ এ অ্যান্ড আর ট্রু এবং আর ইজ দ্য কারেক্ট এক্সপ্লেশন অফ এ এক্সপ্লেনেশন। তাহলে এখানে উভয়ই সত্য এবং সঠিক ব্যাখ্যা। 10-এ দেখো আবার অঙ্ক, ঠিক আছে, একটা না একটা থিওরি যেতে যেতেই তোমার ম্যাথ এসে হাজির। এ অ্যান্ড বি আর পার্টনার্স ইন এ ফার্ম, ফিক্সড ক্যাপিটাল বলেছে, তাদের ক্যাপিটাল চেঞ্জ হবে না, তাহলে আলাদা করে কারেন্ট অ্যাকাউন্ট খুলতে হবে। কত টাকা? 1,00,000 টাকা এবং 50,000 টাকা। দ্য পার্টনারশিপ ডিড প্রোভাইডিং ফর ইন্টারেস্ট অন ক্যাপিটাল 10% PA। For the year ended 31st March 2025, the profit of the firm were distributed without providing interest on capital। বলছে ইন্টারেস্ট অন ক্যাপিটাল না দিয়েই প্রফিট ভাগ করা হয়ে গেছে। তাহলে এখন তুমি সেটাকে কিভাবে ঠিক করবে? দেখো, একজন 1,00,000 দিয়েছে, একজন 50,000। তাহলে দেখো আমরা এখানে সমাধানটা করেছি। 10-এর অঙ্কর ইন্টারেস্ট অন ক্যাপিটাল এর কত হবে? 1,00,000-এর 10%, 10,000। বি এর হবে 50,000-এর 10%, 5,000। কিন্তু সুদ প্রদান না করে 15,000 টাকা ভাগ করা যায়, সুদ দেওয়া হয় না, সুদ না দিয়েই টাকাটা ভাগ হয়ে গেছে। তাহলে 15,000 টাকাটা যদি ওদের মধ্যে ভাগ হয় তাহলে সমান সমান ভাগ হবে, যেহেতু কিছু বলা নেই অঙ্কে, অনুপাত বলা নেই। তাহলে 15,000 টাকার এ পেয়েছে 7,500 আর বি পেয়েছে 7,500, কিন্তু পাওয়ার কথা কার কত? এ এর একটু বেশি পাওয়ার কথা, বি এর কম পাওয়ার কথা। তাহলে আমাদেরকে কি করতে হবে? বি এর ক্যাপিটাল থেকে টাকা তুলে একে দিতে হবে, ঠিক আছে? সেই কারণে কি হবে, বিস কারেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু এস কারেন্ট অ্যাকাউন্ট। এবার কারেন্ট অ্যাকাউন্টে কেন দিলাম? কারণ হচ্ছে আমাদের ফিক্সড ক্যাপিটাল বলেছে। তাহলে বি এর কারেন্ট অ্যাকাউন্ট ডেবিট কেন হচ্ছে? কারণ তার কারেন্ট অ্যাকাউন্টে টাকা কমে যাচ্ছে। আর এর কারেন্ট অ্যাকাউন্ট কেন তোমার ক্রেডিট হচ্ছে? কারণ এর কারেন্ট অ্যাকাউন্টে টাকা ঢুকছে, ঠিক আছে? তাহলে এখানে অপশান সি হচ্ছে তোমার সঠিক উত্তর, ঠিক আছে? বিস কারেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু এস কারেন্ট অ্যাকাউন্ট 2,500, 2,500। 11, আবার ম্যাথ। Swastika is a partner of a partnership firm. She withdraw a fixed sum at the beginning of the each month। বলছে স্বস্তিকা 6 মাস টাকা তুলেছে, ভালো করে মাসটা মনে রাখবে, 6 মাস, প্রতি মাসের শুরুতে। ইন্টারেস্ট ইজ চার্জিং 10% PA। অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার ইন্টারেস্ট অন ড্রয়িং স্বস্তিকা ইজ 2,600। হোয়াট উইল বি দ্য মান্থলি ড্রয়িং মেড স্বস্তিকা? স্বস্তিকা কত টাকা করে তুলেছে? তাহলে স্বস্তিকা একটা নির্দিষ্ট পরিমাণ টাকা তুলেছে, 6 মাস তুলেছে, কিন্তু প্রতি মাসের শুরুতেই তুলেছে। তাহলে আমরা এক্স ধরে নিচ্ছি প্রথমে, ঠিক আছে? দেখো 11 অঙ্কটা, যে স্বস্তিকা এক্স টাকা করে তুলেছে, ঠিক আছে? 11 অঙ্কটা, ঠিক আছে, যে স্বস্তিকা এক্স টাকা করে তুলেছে। আচ্ছা, এটা কি 6 মাস বলেছে? অ্যাড অফ দ্য ইঞ্চ বাদ না, কিছু বলে 6 মাস বলেনি, সরি আমারই ভুল হচ্ছে। স্বস্তিকা 12 মাসই টাকা তুলেছে, ঠিক আছে? দেখো স্বস্তিকা কি হচ্ছে, এক্স টাকা করে 12 মাস তুলেছে, এক্স ইন্টু 12 গুণিতক 10/100। আচ্ছা, যখন প্রতি মাসের শুরুতে টাকা তুলবে তখন তোমার 6.5 মাসের জন্য সুদ গণনা করতে হবে। 6.5/12 দেখো করেছি, 12 যদি তোমার কেটে যায় আর 10-এর শূন্য কেটে যায়, তাহলে এখানে রয়ে যাচ্ছে 6.5x/10 ইকুয়াল টু 2,600। এক্সের মান হচ্ছে 4,000। তাহলে স্বস্তিকা প্রতি মাসে 4,000 টাকা করে তুলেছে, অপশান ডি, ঠিক আছে? তাহলে স্বস্তিকা প্রতি মাসে 4,000 টাকা করে তুলছে। 12তেও দেখো ম্যাথ। শাকিল ইজ এ পার্টনার অফ এ ফার্ম। শাকিল হচ্ছে একটা অংশীদারি কারবারের অংশীদার। হি উইথড্র 3,000 অ্যাট দ্য বিগিনিং অফ ইচ মান্থ ফর দ্য 6 মান্থ। আচ্ছা, এটার ক্ষেত্রে 6 মান্থ আছে, মার্কিং করে রেখেছি, ঠিক আছে? দেখো যে শাকিল 3,000 টাকা করে প্রতি মাসে তুলছে, কিন্তু 6 মাস তুলছে, 12 মাস তুলছে না, ঠিক আছে? অ্যাট এন্ডিং 31st March 2025, ইন্টারেস্ট অন ড্রয়িং 8%। দ্য অ্যামাউন্ট অফ ইন্টারেস্ট অন ড্রয়িং উইল বি। বলছে যদি 8% করে সুদ নেওয়া হয় তাহলে সারা বছরের শেষে কত টাকা সুদ হবে? তাহলে দেখো 12 অঙ্কটা, 3,000 টাকা করে তুলছে কিন্তু 6 মাস, প্রতি মাসের শুরুতে। তাহলে 3,000 গুণিতক 6, 8% সুদের হার 8/100। তোমাকে এই ফর্মুলাটা মনে রাখতে হবে, যদি 6 মাস টাকা তোলে এবং প্রতি মাসের শুরুতে তোলে তাহলে 3.5 মাসের জন্য সুদ গণনা করতে হয়। তাহলে তোমার উত্তর হবে, গুণ করলে বা কাটাকুটি করলে 420 টাকা, অপশান এ হবে তোমার সঠিক উত্তর। তাহলে 12টা হচ্ছে তোমার অপশান এ। 13তে দেখো একটা থিওরিটিক্যাল প্রবলেম দিয়েছে, যে গুডউইল ইজ কনসিডার্ড অ্যাজ অন ইনট্যাঞ্জিবল অ্যাসেট অ্যান্ড নট অ্যাজ এ ফিকটিটিয়াস অ্যাসেট। বলছে গুডউইলকে
আমরা ইনট্যাঞ্জিবল অ্যাসেট হিসাবে গণনা করি বা অস্পর্শনীয় সম্পত্তি হিসাবে ধরি, কিন্তু অলিক সম্পত্তি ধরি না। কেন? কারণ গুডউইল হ্যাজ এ ভ্যালু, গুডউইলের একটা মূল্য আছে। গুডউইল ক্যান বি সোল্ড, গুডউইল বিক্রি করা যায়। গুডউইল ক্যান বি রিয়ালাইজড, গুডউইলকে অনুভব করা যায়। উত্তর হবে অল অফ দিস, সবগুলোই সত্য। দেখো আবার 14তে চলে এসেছে তোমার একটা অঙ্ক। কি চলে এসেছে? এ পার্টনারশিপ ফার্ম আর্নড অ্যাভারেজ প্রফিট 1,00,000 টাকা ডিউরিং দ্য লাস্ট ফিউ ইয়ার অ্যান্ড নর্মাল রেট অফ রিটার্ন ইন স্মাইলার বিজনেস 10%. The asset and external liabilities of the firm 10 lakh আর 1,08,000 রেসপেক্টিভলি। ভ্যালু অফ গুডউইল আন্ডার সুপার প্রফিট মেথড। তাহলে অঙ্কেতে কি বলেছে যে একটা প্রতিষ্ঠান 1,00,000 টাকা গড় মুনাফা অর্জন করছে। স্বাভাবিক মুনাফার হার 10%। ব্যবসায় সম্পত্তি আছে 10 লাখ টাকার, দায় আছে 1,80,000 টাকার। তাহলে সুপার প্রফিট মেথডে 3 বছরের গুডউইল নির্ণয় করো। তাহলে দেখো 14 অঙ্কটা কত টাকা তাহলে ক্যাপিটাল এমপ্লয়েড বিনিয়োগ বা বিনিয়োজিত আছে, 10 লাখ টাকার সম্পত্তি, 1,80,000 টাকার দায়। তাহলে কারবারে মূলধন বিনিয়োজিত আছে 8,20,000 টাকা। নর্মাল রেট অফ রিটার্ন 10%। তাহলে 8,20,000 টাকা যদি ক্যাপিটাল থাকে, 82,000 টাকা ইজিলি তোমার প্রফিট করা যায়। কিন্তু কারবারে প্রফিট হচ্ছে 10 লাখ টাকা, এই 1 লাখ টাকা। তাহলে কারবারে কতটা এক্সট্রা প্রফিট হচ্ছে? 18,000 টাকা সুপার প্রফিট হচ্ছে। তাহলে ভ্যালু অফ গুডউইল কত হবে? 18,000 গুণিতক 3, 54,000 টাকা। অপশান এ হয়ে যাচ্ছে তোমার সঠিক উত্তর। 14 হয়ে যাচ্ছে অপশান এ তোমার সঠিক উত্তর। 15 দেখো, 15 আবার একটা অঙ্ক দিয়েছে। এই ম্যাথ টাইপের যদি অঙ্ক তোমার একটার পর একটা থাকে, পরীক্ষায় কখনোই তুমি ওই নির্দিষ্ট সময়ের মধ্যে উইদাউট ক্যালকুলেটার করতে পারবে না। যদি অনেকগুলো যদি দেখা যায়, ধরো 40টার মধ্যে 15টা ম্যাথ দিয়েছে, ঠিক আছে, তাহলেও করা যায়। কিন্তু তুমি এখানে দেখো 15টা কোশ্চেন করাচ্ছি, তুমি কিন্তু 13টা ম্যাথ পেয়ে গেলে। দুটো মনে হয় এখনো পর্যন্ত থিওরি এসেছে, এবং 13টা যে ম্যাথ আছে ছোট ম্যাথ নয়, নির্দিষ্ট একটা টাইম লাগবে, ক্যালকুলেট করতে হবে, এবং তোমার অঙ্কটা বুঝতেই একটা টাইম লেগে যাবে। ঠিক আছে, তো যতটা সহজভাবে বোঝানো যায় তোমাদেরকে বোঝাচ্ছি। দেখো 15 প্রথমে বলেছে ম্যাচ লিস্ট 1 অ্যান্ড লিস্ট 2। তাহলে একটা স্তম্ভ মেলাতে বলেছে। তার আগে কী কী ডাটা দেওয়া রয়েছে দেখো। প্রফিট ফর দ্য লাস্ট 4 ইয়ার, 4 বছরের মুনাফা দেওয়া রয়েছে 1,50,000, 2,50,000, 3,50,000, 4,50,000। ক্যাপিটাল কত আছে এটাও দেখো, ভুল দেওয়া রয়েছে। এটা 1,60,000 হবে না, এটা 16 লক্ষ টাকা হবে। তাহলে একে তো বড় বড় অঙ্ক, তার উপর আবার ভুল। এটা হবে তোমার 16 লক্ষ টাকা। আর নর্মাল রেট অফ রিটার্ন 15%, আর নাম্বার ইয়ার পারচেস 3। তাহলে দেখো তোমাকে ম্যাচ মেকিংটা করতে হবে যে অ্যাভারেজ প্রফিট কত, নর্মাল প্রফিট কত, সুপার প্রফিট কত, আর ভ্যালু অফ গুডউইল কত। তাহলে দেখো প্রথমে আমি অ্যাভারেজ প্রফিট কী করে বার করেছি, 15 অঙ্কটা 1,50,000, 2,50,000, 3,50,000, 4,50,000 যোগ করে 4 দিয়ে ভাগ। তাহলে 3 লক্ষ টাকা হচ্ছে অ্যাভারেজ প্রফিট। তাহলে অ্যাভারেজ প্রফিট তোমার মিলে গেল কত, 2-এর সাথে 3 লক্ষ টাকা। আচ্ছা নর্মাল প্রফিট কত, এটা 16 লক্ষ। প্রথমেই বললাম অঙ্কে ভুল আছে, 16 লক্ষ গুণিতক 15%, 2,40,000 টাকা নর্মাল প্রফিট। তাহলে নর্মাল প্রফিট তোমার হবে অপশান 1, 2,40,000। আচ্ছা তাহলে সুপার প্রফিট কত হবে, 3 লক্ষ টাকা তোমার অ্যাভারেজ প্রফিট, নর্মাল প্রফিট 2,40,000, তাহলে সুপার প্রফিট 60,000। তাহলে তোমার 60,000 টাকা হচ্ছে তোমার সুপার প্রফিট। অপশান 4-এরটা হচ্ছে তোমার সুপার প্রফিট। আর ভ্যালু অফ গুডউইল কত হবে, নাম্বার অফ ইয়ার পারচেস দিয়ে গুণ করবো, 60,000কে 3 দিয়ে গুণ করলে 1,80,000। তাহলে তোমার অপশান 3 হচ্ছে ভ্যালু অফ গুডউইল 1,80,000। অপশান বি হচ্ছে তোমার সঠিক উত্তর। তাহলে দেখো একটা অঙ্ক, তাতে আবার ভুল, ঠিক আছে। তাহলে এই জিনিসগুলো তোমাকে একটু খেয়াল রেখে করতে হবে, ঠিক আছে। আশা করি এত হয়তো টাফ নাও দিতে পারে, ঠিক আছে। তবে 2-3টে সেট, বারবার বলছি 2-3টে টাফ সেট কিন্তু তোমরা করে রাখবেই পরীক্ষার আগে। 16, এ পাবলিক লিমিটেড কোম্পানি মাস্ট হ্যাভ অ্যাটলিস্ট 7 মেম্বার অ্যান্ড দেয়ার ইজ নো লিমিট রিগার্ডিং ম্যাক্সিমাম নাম্বার অফ মেম্বার। বলছে একটা পাবলিক কোম্পানির ন্যূনতম, সর্বজনীন কোম্পানির 7 জন থাকে এবং সর্বোচ্চ অসংখ্য থাকতে পারে, ঠিক। এ প্রাইভেট লিমিটেড কোম্পানি মাস্ট হ্যাভ অ্যাটলিস্ট 2 মেম্বার অ্যান্ড ম্যাক্সিমাম 100 মেম্বার। এটা হচ্ছে ভুল। কেন? কারণ এখন 2 থেকে 200 জন হয়ে গেছে প্রাইভেট কোম্পানিতে, ঠিক আছে। তো প্রথমেরটা তোমার সঠিক অপশান সি, এবং দ্বিতীয়টা ভুল। 17, দ্য প্রভিশন ফর ইস্যু অফ শেয়ার অ্যাট এ প্রিমিয়াম। বলছে অধিহারের শেয়ার বিলির নিয়ম কত নম্বর ধারায় আছে? উত্তর হবে সেকশন 52 বা ধারা 52।
18, ইস্যু অফ ইকুইটি শেয়ার টু দ্য এক্সিস্টিং ইকুইটি শেয়ার হোল্ডার অ্যাট এ ফ্রি অফ কস্ট ইজ নন অ্যাজ। বলছে যারা আগে থেকে শেয়ার কিনেছে তাদেরকে আবার যদি ফ্রিতে শেয়ার দেওয়া হয় তাদেরকে কি বলে? উত্তর হবে বোনাস শেয়ার। 19, শেয়ার অফ দ্য ইকুইটি শেয়ার ইজ এক্সিস্টিং ইকুইটি শেয়ার হোল্ডার অ্যান্ড এমপ্লয়ি অ্যাট এ লোয়ার রেট। বলছে যদি কম দামে, ঠিক আছে, কর্মচারীদেরকে কোনো শেয়ার দেওয়া হয় তাহলে তাকে কি বলা হয়? উত্তর হচ্ছে তোমার রাইট শেয়ার। ঠিক আছে, এরপর দেখো 20 প্রশ্ন। 20 প্রশ্নতে কি আছে? হোয়াট ইজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট সিকোয়েন্স অফ দ্য ফরমেশন অফ এ কোম্পানি। বলছে একটা কোম্পানি তৈরি করতে গেলে, ঠিক আছে, একটা কোম্পানি তৈরি করতে গেলে তার যে কী কী ধাপ আছে সেই ধাপগুলো কিভাবে ফলো করবে। দেখো, প্রথম ধাপ হচ্ছে প্রমোশন অর্থাৎ প্রবর্তন করা। আচ্ছা, দ্বিতীয় ধাপ হচ্ছে তোমার নিবন্ধন ইনকর্পোরেশন। তারপরে তোমার কি হবে? কমেন্ট অফ বিজনেস অর্থাৎ ব্যবসাটা শুরু করা। আর লাস্ট হবে ক্যাপিটাল সাবস্ক্রিপশন অর্থাৎ তোমার হচ্ছে, আচ্ছা, তোমার হচ্ছে সরি, যেটা হচ্ছে প্রথম হচ্ছে একেরটা হবে প্রমোশন, তারপরে হবে তোমার তিনেরটা ইনকর্পোরেশন, তারপরে তোমার হবে ক্যাপিটাল সাবস্ক্রিপশন, লাস্টে হবে তোমার কমেন্স অফ বিজনেস অর্থাৎ ব্যবসাটা লাস্টে শুরু করা। 21 দেখো, 21 তোমার একটা জার্নাল এন্ট্রিজ দিয়েছে, ডিবেঞ্চার থেকে দিয়েছে। বলছে গোপাল এলটিডি ইস্যুড 5,000 12% ডিবেঞ্চার 100 টাকা করে দাম। তাহলে গোপাল কি করছে? যে 5,000 টাকার ডিবেঞ্চার 100 টাকা করে দাম বিলি করেছে। ঠিক আছে, এখন কতই বিলি করছে? তোমার হচ্ছে প্রিমিয়ামে বিলি করছে। ঠিক আছে, কত টাকা প্রিমিয়াম নিচ্ছে? 10% প্রিমিয়াম। তাহলে 100 টাকার জিনিস 110 টাকায় বিক্রি করছে। তাহলে কত হচ্ছে তোমার? তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট হচ্ছে 5,50,000 টু ডিবেঞ্চার অ্যাকাউন্ট 5,00,000 এবং সিকিউরিটিস প্রিমিয়াম 50,000, 50,000 টাকা লাভ হচ্ছে। আমি দেখো পাশে করে দিয়েছি যে ব্যাংকে তোমার কত টাকা যাবে। তোমার 5,000 টাকা রয়েছে, 5,000 টাকা 100 টাকা করে ডিবেঞ্চার, কিন্তু 10% অর্থাৎ 110 টাকা করে বিলি করছে। ঠিক আছে, এই জিনিসটা তোমাকে দেখতে হবে। তাহলে 5,00,000 টাকার ডিবেঞ্চার 10% কোম্পানির লাভ হচ্ছে, অর্থাৎ 50,000 টাকা কোম্পানির সিকিউরিটিস প্রিমিয়াম হিসাবে কোম্পানি মূলধন জাতীয় লাভ করতে পারছে। 22, ডিবেঞ্চার হোল্ডার আর এন্টিল টু রেকর্ড ইন্টারেস্ট অ্যাট। বলছে যারা ডিবেঞ্চার কেনে বা ঋণপত্র কেনে তাদেরকে কিভাবে সুদ দেয়? উত্তর হচ্ছে অ্যাট এ ফিক্সড হচ্ছে প্রিডারমিনেন্ট রেট, অর্থাৎ আগে থেকে একটা নির্দিষ্ট হারে, যেটা 5% হোক, 6% হোক, 4% হোক, সেই হারে তোমাকে একটা সুদ দেয়। ঠিক আছে, যেটা চেঞ্জ হয় না। আচ্ছা, এরপরে তোমার চলে যাব 29-এ। 29-এর প্রশ্ন দেখো, ওই সরি 23-এর প্রশ্ন। 23-এর প্রশ্নে দেখো আবার একটা স্তম্ভ মেলানো দিয়েছে, লিস্ট 1 অ্যান্ড লিস্ট 2। বলছে সায়ন্তিকা এলটিডি পারচেস এ বিল্ডিং 20,00,000 টাকা, 20,00,000 টাকা দিয়ে একটা বিল্ডিং কিনেছে। আর পারচেস কনসিডারেশন 2,25,00,000 টাকা। বলছে একটা বিল্ডিং কিনেছে 20,00,000 টাকা কিন্তু দিয়েছে 25,00,000 টাকা। তাহলে আমরা বলেছি যখন বেশি কনসিডার করবে, মানে প্রতিদানটা যখন বেশি দেবে, তখন কেন তুমি এক্সট্রা টাকা দিতে যাবে তাকে? 20,00,000 টাকার বিল্ডিং কিনছো, কেন 25,00,000 টাকা দিতে যাবে? তাহলে এই যে 5,00,000 টাকা তুমি এক্সট্রা দিচ্ছ, এটা তার সুনামের জন্য বা গুডউইলের জন্য। ঠিক আছে, তাহলে এটা হবে তোমার অপশান 4 এর সাথে মিলবে। অতুল এলটিডি পারচেস এ বিল্ডিং 20,00,000 টাকা আর পারচেস কনসিডার করেছে 18,00,000 টাকা। তাহলে কম টাকা দিয়েছে, মানে 20,00,000 টাকার জিনিস কিনেছে কিন্তু দিয়েছে 18,00,000 টাকা, 2,00,000 টাকা তার লাভ হচ্ছে। একে কি হবে? এটা হচ্ছে তোমার ক্যাপিটাল রিজার্ভ, মূলধন জাতীয় লাভ হবে। সি, অন রিডেপশন অফ ডিবেঞ্চার দ্য ব্যালেন্স অফ ডিবেঞ্চার টু ডিবেঞ্চার রিডিপশন রিজার্ভ ট্রান্সফার টু জেনারেল রিজার্ভ। আর ডিএরটা তোমার হবে লস অন ইস্যু অফ ডিবেঞ্চার রিটার্ন অফ স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস। তাহলে অপশন সি হচ্ছে তোমার সঠিক উত্তর। 24-এ দেখো বলেছে নিচের কোনটা ভুল, ঠিক কোনটা সেটা বলে না, নিচের কোনটা ভুল, নিচের কোন দুটি ভুল। ঠিক আছে, একটা মার্কিং করেছি, আন্ডারলাইন করেছি, দেখতে পারো ফলস। ঠিক আছে, ডিবেঞ্চার হোল্ডার্স আর দ্য ক্রেডিটর অফ দ্য কোম্পানি, ঠিক। ডিবেঞ্চার মানে যারা ঋণপত্র কেনে তারা কারবারের পাওনাদার, এটা হচ্ছে ঠিক। ডিবেঞ্চার ইস্যুড বাই এ কোম্পানি আর শন অ্যাজ নন কারেন্ট অ্যাসেট, এটা হচ্ছে ভুল। কেন? ডিবেঞ্চার কি কখনো অ্যাসেট হতে পারে? সেটা নন কারেন্ট হোক আর কারেন্ট হোক, কখনো অ্যাসেট হতে পারে না, সেটা হচ্ছে লাইবিলিটি। ডিবেঞ্চার হোল্ডার্স আর এন্টিড টু রিসিভ ইন্টারেস্ট, যে ডিবেঞ্চার হোল্ডাররা সুদ পায়, ঠিক, এটাও ঠিক। ঠিক আছে। 4, কনভার্টেবল ডিবেঞ্চার মিনস ডিবেঞ্চার হুইচ ক্যান বি কনভার্ট ইন্টু ক্যাশ আফটার দ্য স্পেসিফিক পিরিয়ড। বলছে রূপান্তরযোগ্য ডিবেঞ্চার মানে যে ডিবেঞ্চার কিছু সময় পর নগদে রূপান্তর হয়ে যায়, এটা ভুল। কেন? রূপান্তরযোগ্য ডিবেঞ্চার মানে যে ডিবেঞ্চারগুলো পরে শেয়ারে রূপান্তর হয়ে যায়। ঠিক আছে, তাহলে ডিএরটা তোমার হবে এখানে আনসার হবে, অর্থাৎ 2 এবং 4 হচ্ছে তোমার ভুল। 25, দ্য শেয়ার অন হুইচ ক্যাপিটাল মানি ইজ রিফান্ডেড অ্যাট দ্য ফার্স্ট লিকুইডেশন ইজ নন অ্যাজ। বলছে একটা কোম্পানি বন্ধ হওয়ার সময়, অবলুপ্তি হওয়ার সময় কোন শেয়ারের টাকা আগে দেওয়া হয়? উত্তর হচ্ছে প্রেফারেন্স শেয়ার যারা কিনেছে তাদের আগে রিফান্ড করা হয়।
26 ড্যাশ ইজ অ্যান এক্সটার্নাল ইউজার অফ ফিনান্সিয়াল স্টেটমেন্ট। ঠিক আছে, ফিনান্সিয়াল স্টেটমেন্টের এক্সটার্নাল মানে বাহ্যিক ব্যবহারকারী কারা? উত্তর হচ্ছে ক্রেডিটর বা পাওনাদার। আচ্ছা 27 ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টরস আর দ্য এক্সটার্নাল মেম্বার অফ দ্য কোম্পানি। ঠিক, অ্যানালিসিস অফ দ্য ফিনান্সিয়াল স্টেটমেন্ট আর সিগনিফিক্যান্ট ফর বোথ দ্য এক্সটার্নাল অ্যান্ড ইন্টারনাল মেম্বার্স অফ দ্য কোম্পানি। বলছে ফিনান্সিয়াল স্টেটমেন্ট হচ্ছে এক্সটার্নাল এবং ইন্টারনাল মেম্বার সকলের জন্যই গুরুত্বপূর্ণ, এটাও ঠিক। ফিনান্সিয়াল স্টেটমেন্ট আর নট অ্যাকসেপ্টেড অ্যাজ এ ভ্যালিড এভিডেন্স ইন দ্য কোর্ট অফ ল। ভুল। কেন? কারণ ফিনান্সিয়াল স্টেটমেন্ট তোমার কোর্টেতে এভিডেন্স হিসাবে ধরা হয়। নট অ্যাকসেপ্টেড কে বলেছে? অবশ্যই অ্যাকসেপ্টেড। ঠিক আছে। লেন্ডার্স আর নট লাইক টু নো দ্য শর্ট টার্ম লিকুইডিটি পজিশন অফ দ্য ফার্ম। ঠিক আছে, যে যারা ধার দিয়েছে তারা পছন্দ করে না হচ্ছে লিকুইডিটি পজিশন জানার জন্য বা তরলত্ব জানার জন্য পছন্দ করে না বা জানতে চায় না। আমি যদি কোনো কারবারে টাকা ধার দিই, আমি তো অবশ্যই জানবো যে সে ধারটা মেটাতে পারবে কি পারবে না। তো আমার তো জানার আগ্রহ থাকবে। নট লাইক কে বলেছে? ঠিক আছে, তাহলে তোমার এ এবং বি হচ্ছে ট্রু আর সি অ্যান্ড ডি হচ্ছে তোমার ফলস। 28 when all figures in the balance sheet are started as a percentage it is termed as a vertical analysis। যখন বলছে পার্সেন্টেজ দিয়ে কোনো ব্যালেন্স শিট অ্যানালিসিস করা, সেটা ভার্টিক্যাল অ্যানালিসিস। এটা হচ্ছে ঠিক। ভার্টিক্যাল অ্যানালিসিস ইজ নোন অলসো অ্যাজ কম্পারেটিভ অ্যানালিসিস। ঠিক আছে, এটা হচ্ছে তোমার ফলস। তাহলে এ ইজ ট্রু এবং আর ইজ ফলস। 29 হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং অ্যানালিসিস ইজ কনসিডার অ্যাজ এ ডাইনামিক অ্যানালিসিস। ডাইনামিক অ্যানালিসিসের অপর নাম কি? উত্তর হবে হরাইজন্টাল অ্যানালিসিস। এরপর চলে যাব তোমার 30-এ। ডাস ইজ নট দ্য লিমিটেশন অফ ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালিসিস। বলছে নিচের কোনটা ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালিসিসের অসুবিধা নয় বা সুবিধা যেটা, তার মানে উত্তর হবে ইন্ট্রাফার্ম হচ্ছে কম্প্যারিজন, অর্থাৎ আমরা একটা প্রতিষ্ঠানের সঙ্গে অন্য প্রতিষ্ঠানের ইজিলি তুলনা করতে পারি, এটা সুবিধা। 31 থেকে দেখো আবার কিছু অঙ্ক শুরু হয়ে গেছে, যার মধ্যে কি রয়েছে তোমার ওয়ার্কিং ক্যাপিটাল 6,50,000, কারেন্ট লাইবিলিটি 1,50,000, কারেন্ট অ্যাসেট তোমার 12 লক্ষ, ডিবেঞ্চার 3 লক্ষ, লং টার্ম লোন তোমার 1,50,000। তোমাকে চেয়েছে প্রোপাইটরি রেশিও। দেখো প্রথমে এই ধরনের অঙ্ক যখন দেবে তুমি কি করবে, একটা ব্যালেন্স শিট ছোটো করে একটা করার চেষ্টা করবে। দেখো অঙ্কে তোমার নন কারেন্ট অ্যাসেট 12 লক্ষ দেওয়া রয়েছে। আচ্ছা তোমার কারেন্ট লাইবিলিটি কত দেওয়া আছে? 1,50,000। আমি কারেন্ট অ্যাসেট এই যে বাঁ দিকে দেখো 8 লক্ষ, এটা কোথা থেকে পেলাম? ওয়ার্কিং ক্যাপিটাল। কেন? দেখো ওয়ার্কিং ক্যাপিটাল তোমার অঙ্কে দেওয়া আছে 6,50,000 আর কারেন্ট লাইবিলিটি 1,50,000। আর আমরা কি জানি কারেন্ট অ্যাসেট থেকে কারেন্ট লাইবিলিটি বাদ দিলে ওয়ার্কিং ক্যাপিটাল পাওয়া যায়। তাহলে 8 লক্ষ টাকা হচ্ছে তোমার কারেন্ট অ্যাসেট। তাহলে দেখো এখানে আমি পেয়ে গেলাম নন কারেন্ট অ্যাসেট 12 লক্ষ আর কারেন্ট অ্যাসেট 8 লক্ষ, তাহলে 20 লক্ষ হয়ে গেল। যখনই আমার অ্যাসেট দিকটা হয়ে যাবে আমি তখন লাইবিলিটি দিকটা সাজাতে পারবো। কারেন্ট লাইবিলিটি দেখো 1,50,000 দিয়ে দিয়েছি, ডিবেঞ্চার তোমার অঙ্কে দেয়াই রয়েছে 3 লাখ, লোন তোমার 50,000 দেয়াই রয়েছে। তাহলে বাকি যা রয়েছে মানে 5 3 হচ্ছে তোমার 8 8 একে 9, এই তোমার 50,000 50,000 আর তোমার 3 লাখ আর 1,50,000, তাহলে এই যে 5 লাখ বাদে যা কিছু রয়েছে তোমার সব ইকুইটিতে চলে যাবে। তাহলে ইকুইটি কত হচ্ছে তোমার 15 লক্ষ, কারণ টোটাল অ্যাসেট এবং টোটাল লাইবিলিটি সবসময় সমান হয়। তাহলে 20 লক্ষ অ্যাসেট এবং 15 লক্ষ ইকুইটি। আর প্রোপাইটরি রেশিওর সূত্র কি? ইকুইটি বাই টোটাল অ্যাসেট, 15 লক্ষ বাই 20 লক্ষ। ঠিক আছে, সেখানে হচ্ছে 3:4 বা 75%, কিন্তু এখানে আমার 75% নেই এবং 3:4ও নেই, সেই কারণে আমি আনসারটা এখানে দিতে পারিনি, তবে 3:4 তোমরা লিখে নিও। 32 অপারেটিং ইনভেন্টরি 2,45,000, ক্লোজিং ইনভেন্টরি, আচ্ছা ওপেনিং ইনভেন্টরি, ঠিক আছে অপারেটিং নয়, ওপেনিং ইনভেন্টরি মানে হচ্ছে প্রারম্ভিক মজুদ তোমার হচ্ছে 2,45,000 আর অন্তিম মজুদ তোমার হচ্ছে 2,55,000। পারচেস কত আছে? 8 লক্ষ। ক্যারেজ তোমার আছে 50,000, ওয়েজেস আছে 1,60,000। তাহলে ইনভেন্টরি টার্নওভার রেশিও কত? দেখো ইনভেন্টরি টার্নওভার রেশিও সূত্র কি? কস্ট অফ গুডস সোল্ড বাই অ্যাভারেজ ইনভেন্টরি। তাহলে অ্যাভারেজ ইনভেন্টরি বার করে নিয়েছি, 2,45,000 প্লাস 2,50,000 বাই 2 সমান হচ্ছে 2,50,000। কস্ট অফ গুডস সোল্ড কী করে বার করবে? ওপেনিং ইনভেন্টরি প্লাস পারচেস প্লাস আদার এক্সপেন্সেস মাইনাস ক্লোজিং ইনভেন্টরি, তাহলে তোমার হচ্ছে 10 লাখ। তাহলে ইনভেন্টরি টার্নওভার রেশিও কত হচ্ছে? 10 লাখ বাই 2,50,000, কস্ট অফ গুডস সোল্ড বাই অ্যাভারেজ ইনভেন্টরি 4 টাইমস, অপশান সি হচ্ছে তোমার সঠিক উত্তর। এরপরে দেখো এরপরে তোমার চলে এসছে কোনটা? আচ্ছা 33-এ দেখো আবার রেশিও থেকে অঙ্ক দিয়েছে যে ক্রেডিট রেভিনিউ 5 লাখ আর ক্যাশ রেভিনিউ 3 লাখ, তাহলে টোটাল রেভিনিউ তোমার 8 লাখ হয়ে যাচ্ছে। আচ্ছা অ্যাডমিনিস্ট্রেশন এক্সপেন্সেস 15,000, সেলিং ডিস্ট্রিবিউশন এক্সপেন্সেস 25,000, রেট অফ গ্রস প্রফিট অন কস্ট 25,000, অপারেটিং রেশিও কত হবে? তাহলে দেখো 33-এর অঙ্কটা আমরা কিন্তু সমাধান করেছি। দেখো টোটাল রেভিনিউ কত? 5 লাখ প্লাস 3 লাখ সমান হচ্ছে 8 লাখ। এখন গ্রস প্রফিট কস্টের ওপর 25%, তাহলে অন সেল বা অন রেভিনিউ কত হবে? 20%। তাহলে কস্ট তোমার কত হচ্ছে? দেখো কস্ট হচ্ছে 8 লাখ, 8 লাখ মাইনাস
20 ইন্টু 100, তাহলে তোমার হচ্ছে 6,40,000 টাকা তোমার হচ্ছে কস্ট প্রাইস। কেন কস্ট প্রাইস কী করে পেলাম? যে রেভিনিউ থেকে গ্রস প্রফিট আমরা বাদ দিয়ে দিলাম, যে টোটাল রেভিনিউ 8 লাখ, আর 8 লাখ থেকে গ্রস প্রফিট হয়েছে 1,60,000, বাদ দিতে 6,40,000 হচ্ছে কস্ট। এবার অপারেটিং কস্ট কী করে বার করব? কস্ট অফ গুড সোল্ডের সঙ্গে আমরা অপারেটিং এক্সপেন্সেস যোগ করব 15,000 এবং 25,000, তাহলে 6,80,000। এবার অপারেটিং রেশিও তাহলে সূত্র কি? অপারেটিং কস্ট বাই নিট সেল বা হচ্ছে টোটাল রেভিনিউ। তাহলে 6,80,000 বাই 8 লাখ, 8 লাখ কোথা থেকে পেয়েছি? ওই 5 লাখ এবং 3 লাখ যোগ করে ইন্টু 100 সমান 85%। তাহলে অপারেটিং রেশিও 85%। আবার তোমাকে এরকমও পরীক্ষা দিয়ে দিতে পারে যে অপারেটিং প্রফিট রেশিও কত। তাহলে অপারেটিং রেশিও যদি 85 হয়, অপারেটিং প্রফিট হবে 15%। কারণ সর্বদা মনে রাখবে যে অপারেটিং রেশিও এবং অপারেটিং প্রফিট রেশিও যোগ করলে 100-র সাথে সমান হয়। ঠিক আছে, এরপরে চলে যাচ্ছি আমরা পরের প্রশ্নে। ঠিক আছে, পরে দেখো একটা ম্যাচ মেকিং দিয়েছে, বলছে কুইক রেশিও 1.42:1, হোয়াট উইল বি দ্য এফেক্টিভ অফ দ্য ফলোয়িং। বলছে কুইক রেশিও 1.42:1 আছে, এই রেশিওটা কখন বাড়বে, কখন কমবে, কখন প্রভাব পড়বে। দেখো প্রথমে আছে রিসিভ 30,000 ফ্রম ডেটর, ডেটরদের কাছ থেকে 30,000 টাকা পেলাম, তাহলে কী হবে? ক্যাশ 30,000 বেড়ে যাবে এবং ডেটর হচ্ছে তোমার 30,000 টাকা কমে যাবে। তাহলে কি হচ্ছে? এখানে কোনো রকম প্রভাব পড়বে না বা নো চেঞ্জ হবে। কিন্তু তারপরেরটা দেখো, যে ডেটর যদি 40,000 টাকা পায় এবং তার কাছ থেকে 36,000 টাকায় ফুল সেটেলমেন্ট করা হয়, তাহলে আমার ক্যাশ বাড়বে 36,000, কিন্তু ডেটর কমে যাবে 40,000, তাহলে কারেন্ট অ্যাসেট কমে গেল 4,000 টাকা। তাহলে কারেন্ট অ্যাসেট কমে গেলে আমার কুইক রেশিও কমে যাবে, তাহলে কী হবে? ডিক্রিজ হবে। কিন্তু সেই ডিক্রিজটা আমি 1-এর অপশানটা দেবো না 4-এর অপশানটা দেবো? এখানেও দেখো একই অপশান দুটো দেওয়া রয়েছে, তাহলে 1-এতেও দেওয়া রয়েছে ডিক্রিজ, 4-এতেও দেওয়া রয়েছে ডিক্রিজ। তো এই কারণে আমি এখানে ম্যাচ মেকিংটা করতে পারিনি। ঠিক আছে, 35 কারেন্ট রেশিও 2:1 হচ্ছে আইডেল মান, ঠিক। আর কুইক রেশিও 1:1, দুটোই আদর্শ মানগুলো ঠিক দেওয়া রয়েছে। ঠিক আছে, উভয় সঠিক, কিন্তু একে অপরের কোনো এক্সপ্লেন নয়। ঠিক আছে, 36 দ্য টেকনিক অফ ফিনান্সিয়াল অ্যানালিসিস হুইচ এক্সিবিট টু এ কম্পারেটিভ স্টাডি অফ এ কম্পোনেন্ট অফ ফিনান্সিয়াল স্টেটমেন্ট ফর 2 or more ইয়ার ইজ নন। বলছে যখন 2 থেকে 3 বছরের আমরা বিভিন্ন উপাদানের সঙ্গে তুলনা করি, তখন তাকে কোন ধরনের বিবরণী বলা হয়? উত্তর হবে কম্পারেটিভ স্টেটমেন্ট বা তুলনামূলক বিবরণী। 37-এর অঙ্কটা দেখো, এখানে পাতা মানে না থাকায় আমি ছোট করে এখানে করেছি, যে রেভিনিউ ফ্রম অপারেশন 20 লাখ, আদার ইনকাম 20%। ঠিক আছে, তাহলে টোটাল ইনকাম কত হচ্ছে? 20 লাখ প্লাস 20 লাখের 20%, 24 লাখ টাকা টোটাল রেভিনিউ। ঠিক আছে, এতটা বুঝতে পেরেছো? আচ্ছা, কস্ট অফ রেভিনিউ কত? 60%। রেভিনিউ ফ্রম অপারেশন ইনডাইরেক্ট এক্সপেন্সেস 2 লাখ। ঠিক আছে, ট্যাক্স রেট 40%। তাহলে দেখো কস্ট অফ রেভিনিউ হচ্ছে তোমার 60%, তাহলে 60% মানে তোমার কত হচ্ছে? যে 20 লাখের 60% হচ্ছে তোমার 12 লাখ। ঠিক আছে, আর 2 লাখ টাকা হচ্ছে তোমার ইনডাইরেক্ট এক্সপেন্সে। দেখো বাঁ দিকে আমি 12 লাখ প্লাস 2 লাখ 14 লাখ টাকা দিয়েছি, তাহলে তোমার টোটাল রেভিনিউ হচ্ছে 24 লাখ, আর তোমার টোটাল অপারেটিং কস্ট হচ্ছে 14 লাখ। তাহলে 24 লাখ থেকে তুমি যদি 14 লাখ বাদ দাও, তাহলে তোমার পড়ে থাকছে প্রফিট কতটা পড়ে থাকছে? 10 লাখ টাকা প্রফিট পড়ে থাকছে। এবার 10 লাখ টাকার উপর তুমি 40% ট্যাক্স দিয়ে দিচ্ছ, মানে 4 লাখ টাকা ট্যাক্স দিয়ে দিচ্ছ, তাহলে শেষ পর্যন্ত কত প্রফিট থাকছে? উত্তর হবে 6 লাখ টাকা। 38 দ্য অবজেক্ট অফ দ্য কম্পারেটিভ স্টেটমেন্ট বা তুলনামূলক বিবরণী বা তুলনামূলক হচ্ছে বিবরণীর তুমি হচ্ছে সুবিধা কি? টু হেল্প ইন ফরকাস্ট, পূর্বানুমান করতে সাহায্য করে, আর ডিটাও হবে তোমার টু শো দ্য ইন্টারফর্ম কর্পোরেশন। ঠিক আছে, কম্প্যারিজন, যে দুটো তুমি হচ্ছে প্রতিষ্ঠানের মধ্যে তুলনা করতে পারবে। 39 ঠিক আছে, ইন দ্য কম্পারেটিভ স্টেটমেন্ট এভরি আইটেম ইন শোন ইন দ্য ফর্ম অফ বোথ মানি ভ্যালু অ্যান্ড পার্সেন্টেজ। বলছে যখন তুমি তুলনামূলক বিবরণী দেখবে, সেখানে সমস্ত কিছুর ভ্যালু, মানি ভ্যালু এবং পার্সেন্টেজ দুটোই দেওয়া থাকবে। আর লাস্ট প্রশ্ন তোমাদের 40। ঠিক আছে, 40-এর প্রশ্ন দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ ফর্ম অফ পার্সেন্টেজিং বা পার্সেন্টিং ফিনান্সিয়াল অ্যানালিসিস। ফিনান্সিয়াল অ্যানালিসিসের অংশ নয় কোনটা? উত্তর হচ্ছে অ্যানুয়াল রিপোর্ট বা বার্ষিক প্রতিবেদন। ঠিক আছে, তো আশা করি তোমাদের ক্লাসটা খুবই ভালো লেগেছে এবং খুব হেল্পফুল হবে তোমাদের জন্য। সাবস্ক্রাইব করে রাখো, আগামী দিনে মডেল সেট 2 থেকে আমরা পরবর্তী ক্লাসগুলো নিয়ে আসছি। আজকের জন্য এতটাই, ধন্যবাদ।